আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন পাকিস্তানের ইসলামাবাদে যে সমঝোতা সূত্রের জন্য যে বৈঠকটা শুরু হয়েছিল, সেই বৈঠকটা মানে কোনো রকম ফলাফল বেরোয়নি। খালি হাতে জেডি ভান্সকে এবং উইটক্রফট এবং কুশনারকে দেশে ফিরতে হলো। আমি গতকালই বলেছিলাম যে এই যে বৈঠক হচ্ছে ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায়, পাকিস্তানের মুখেও চুলকালি পড়বে আর এই বৈঠকের কোনো নির্যাস বেরোবে না। তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেকে বিশ্বের নেতা মনে করেন এবং বিশ্বের মালিক মনে করেন। তিনি মনে করেন যে আমি যা বলবো পৃথিবীকে সেইভাবে চলতে হবে। উনি সব শর্ত দিয়েছেন, যে শর্তগুলো শুনেই আমি বলেছিলাম যে ইরান মানবে না। তার নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করতে হবে, যত নিউক্লিয়ার এনরিচ করা আছে তার হাতে তুলে দিতে হবে, হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং লেবাননে হামলা মানে যে করছে সেটা চলবে, ইরান বাধা দিতে পারবে না। মানে যে সমস্ত প্রস্তাবগুলো রয়েছে 10-12টা, সেগুলো ইরান কোনোদিনও মানবে না। তা ইরান পরিষ্কার বলে দিয়েছিল যে আর যাই হোক, যদি আমাদের শর্ত পূরণ যদি না হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। শর্তগুলো কি কি? শর্তগুলো, প্রথম শর্ত হচ্ছে ইরানের ওপরে হামলা বন্ধ করা। দ্বিতীয় হচ্ছে ইসরায়েলকে কথা দিতে হবে তারা হিজবুল্লাহ, হামাস এবং হুতিকে আক্রমণ করবে না। আর দ্বিতীয়বার যেন ইরানের দিকে চোখ তুলে না তাকানো হয় এবং ওই হরমুজ প্রণালী সেটা তাদের আয়ত্তেই থাকবে, সেখানে কেউ নাক গলাতে পারবে না, বিশেষ করে ইউএস, ইসরায়েল এবং তার যত মিত্র শক্তি আছে। বৈঠক তো শুরু হলো, দুজন দু ঘরে দুপক্ষ ছিলেন, উইটক্রফট, জেডি ভান্স এবং ডোনাল্ড ট্রাম্পের জামাই কুশনার এক ঘরে, আর এক ঘরে হচ্ছে আমাদের ইরানের বিদেশ মন্ত্রী আরাগাছি, আর প্রধানমন্ত্রী আমাদের শাহবাজ শরীফ, সে শুধু এই ঘর ওই ঘর, এই ঘর ওই ঘর দৌড়দৌড়ি করে বেরিয়েছে। 2 ঘন্টার জন্য শেষে বিরতি হয়েছে। বিরতি হওয়ার পর অনেক কষ্টে দুই পক্ষকে সামনে বসিয়েছেন শাহবাজ শরীফ। তো এবার একটা কিছু হবে, কারণ তার আগে থেকেই ইসলামাবাদ নাচছে যে আমরা এশিয়ান টাইগার হয়ে যাব যদি আমি এটা করতে পারি। আসলে 47 সালের পর থেকে তো আর কোনো রকম সফলতার মুখ দেখেনি। তো এইটা যদি করতে পারি, এইটা তাহলে আমাদেরকে লিখেই ফেললো, দাবি করে ফেললো যে আসিফ মনির এবং শাহবাজ শরীফকে নোবেল দিতে হবে। আরে বৈঠক তো আগে হতে দে ভাই, বৈঠকের সমাধান সূত্র বেরোক, তারপর তো নিজের দাবি। ও পাকিস্তানের ঢোল পেটানো একটা স্বভাব, জীবনে কিছু পায়নি তো। যেমন আপনারা ক্রিকেটে দেখেন না, ওদের যে আজম খান না কি যেন একটা আছে, তার সঙ্গে কোহলির তুলনা করে, বিরাট কোহলি। ওরা কিছু একটা পেলেই হলো, ড্রাম বাজাতে শুরু করে দেবে। তো যাই হোক, শেষ পর্যন্ত বৈঠক তো ভেস্তে গেল, খালি হাতে 3 জন ইউএস ফিরে গেলেন। আর বৈঠক ভেস্তে যাওয়ার আর একটা কারণ হচ্ছে, আপনি একটা শত্রুপক্ষের সঙ্গে আপনি বৈঠক করছেন, সেই বৈঠকে আপনি কি করে তার আগেই আপনি তাকে একটা হুঙ্কার দিয়ে দিলেন। হুঙ্কারটা কি? হুঙ্কারটা হচ্ছে
এশিয়া ওয়ার্জন লিখছে, ব্রেকিং, ডোনাল্ড ট্রাম্প সেজ দ্য স্ট্রেট অফ হরমুজ উইল রিওপেন উইথ অর উইদাউট ইরানস অ্যাপ্রুভাল। কালকে বৈঠক হচ্ছে, কালকে উনি সকালবেলা এইটি পোস্ট করে দিয়েছেন। এটার মানে কি? এর মানে হচ্ছে যাই হোক না কেন আমার কথা ওই স্ট্রেট অফ হরমুজ খুলতেই হবে, সেটা এতে হোক কি বলে আলোচনার মাধ্যমে হোক, জিতুক হারুক আমার কেউ যায় আসে না, ওটা খুলে দিতে হবেই। তো এখন এই যে বৈঠকটা ব্যর্থ হয়ে গেল, এতে কি হবে? এতে মধ্যপ্রাচ্যের দেশগুলো আবার বিপদে পড়বে, আমেরিকার আরো অর্থ যাবে, ট্রাম্পের ইমপিচমেন্ট তো অবশ্যম্ভাবী, কারণ এরপরেই দেখবেন ইমপিচমেন্টের প্রস্তাব উঠবে। আমি বলে দিচ্ছি আজকে, এরপর কিন্তু সেনেটে ইমপিচমেন্টের প্রস্তাব উঠবে খুব শিগগিরই। কবে আমি বলতে পারবো না, খুব শিগগিরই উঠবে। আর হচ্ছে ইরান এবার ভারতের কাছে অ্যাপিল করেছে যে আপনারা পাকিস্তানকে মারুন, আমরা আপনাদের সঙ্গে আছি। কারণ ইরানের সঙ্গে ভারতের একটা সমঝোতা সূত্র হয়েছে, ভারতীয় যত জাহাজ আছে আটকে থাকা, সেই জাহাজগুলো এপার থেকে ওপার, ওপার থেকে এপার, এপারে যারা আটকে আছে হরমুজপুরের এপারে, তাদেরকে দুটো যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন দিয়ে ওপারে ছেড়ে দেওয়া, পারস্য উপসাগরে ছেড়ে দেওয়া, আর পারস্য উপসাগরে যেগুলো আটকে আছে সেগুলোকে হরমুজ প্রণালী পেরিয়ে এনে এপারে ছেড়ে দেওয়া। এই কাজটা কিন্তু ভারত করে যাচ্ছে, মানে লেনদেনটা ভারত চালিয়ে যাচ্ছে। এখন পাকিস্তান তো চিরশত্রু, তাহলে শত্রুকে ঠ্যাঙাও, আচ্ছা করে ঠ্যাঙাও। ফলে ইরান যখন বলছে ভারতবর্ষকে যে পাকিস্তানকে একটু ঠ্যাঙান, এমনিই তো ভারত বসে আছে ঠ্যাঙানোর জন্য, তাহলে ইরানকে সন্তুষ্ট করার জন্য এই ঠ্যাঙানোর টাইমটা আর একটু এগিয়ে আসবে। এবারে এমন ঠ্যাঙাবে যে হাড়গুড় আর থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলে দিচ্ছি, আমি শুরু থেকে বলেছি এই হাত পুড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প। আপনি দেখুন, ডোনাল্ড ট্রাম্পের সামনে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আর বারুদ আর একটা যেটা লাগলো সেটা হচ্ছে পাকিস্তানের ওপরে। ইরান ভারতকে বলেছে আপনারা পাকিস্তানকে আক্রমণ করে পাকিস্তানকে ধ্বংস করে দিন, কারণ পাকিস্তান এই জিনিসটা পাকিয়েছে এবং পাকিস্তান চেষ্টা করছে যে করে হোক একটা করিডোর করে বালুচ লিবারেশন আর্মি এদেরকে ওই এর মধ্যে মানে ইরানের মধ্যে ঢুকিয়ে দিয়ে কোনো রকমের একটা ইরানের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া। কিন্তু বালুচ লিবারেশন আর্মি তো পাকিস্তানের শত্রু, তারা কথা শুনছে না, কিন্তু এই খবরটা চলে গিয়েছে ইরানের কাছে। আচ্ছা, তুমি একদিকে সমাধান সূত্র বার করার জন্য তুমি এখানে বৈঠক করাচ্ছ নাম কেনার জন্য, আবার তুমি এখানে বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি তাকে তুমি বলছো যে আপনারা ওখানে ঢুকে যাও, তোমাদের ওখানে আমরা স্বাধীনতা দিয়ে দেবো। স্বাধীনতা ঘোড়ার ডিম দেবে। পাকিস্তান হচ্ছে পৃথিবীর 2 নম্বর রাষ্ট্র, এবং পাকিস্তানে যে এইটা কিছু হবে না, পাকিস্তান যে হাস্যাস্পদ হবে, তার প্রথম কারণ হচ্ছে এবং শেষ কারণ হচ্ছে পাকিস্তান একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র। সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত যে দেশটা, সেই দেশে কখনো যুদ্ধ বন্ধের মানে সমঝোতা কখনো হতে পারে না। আর মোদিজির কাছে ট্রাম্প কোনোদিনই ফোন করবেন না। মোদিজির কাছে যদি একদিন ধরে ফোন করতেন অথবা মোদিজিকে বলতেন আপনি এবার আসলে নামুন, তাহলে কিন্তু যুদ্ধের কিন্তু ফলাফলটা অন্যরকম হয়তো হতে পারত।
অন্তত এতটা ভীষণ জায়গায় যেত না। এখন যেটা হবে, সে আঘাতটা হচ্ছে একেবারে চূড়ান্ত আঘাত, মানে আগে যা হয়েছিল তার চতুর্গুণ আঘাত হবে। ইরানের কাছে মিসাইল আর এর অভাব নেই। এর মধ্যে পাকিস্তান আবার 20,000 সেনা পাঠিয়েছে সৌদি আরবে। একই নিজের সেনা মরছে, সৌদি আরবে সেনা পাঠিয়েছে। এখন সৌদি আরবে তো আর ইরান গিয়ে যুদ্ধ করবে না, ওই যে ড্রোন ফোন গুলো আছে ওগুলোকে ওই গুলি করে নামানো ফামানো, এই সমস্ত মিসাইল টিসাইল দিয়ে নামানো টামানো, এই সমস্ত কাজ করার জন্য 20,000 সেনা পাঠিয়েই দেওয়া বলেছে, হুজুর আমাদের $2 বিলিয়ন আমাদের খুব দরকার, কিন্তু সেটা আমরা ফেরত দিতে পারবো না। মানে ভাবুন, এদিকে আমেরিকাকে সন্তুষ্ট করে আবার IMF কে বলেছে আমাদের $5 বিলিয়ন যেটা লোন আটকে আছে, ওই $5 বিলিয়ন আমাদেরকে ছেড়ে দিন। তার মানে ওর কাজটা হলো এই মধ্যখানে মিডিয়েটার হয়ে আমি এপাশ থেকে 2 বিলিয়ন, ওখান থেকে IMF থেকে 5 বিলিয়ন, এবার কাতার থেকে কিছু নেবো, তো তোমাকে সুরক্ষা দেবো। এবার কারোর সুরক্ষা উপমহাদেশীয় যে দেশগুলো রয়েছে, উপসাগরীয় দেশগুলো রয়েছে, তারা আর চাইবে না। এই কারণে চাইবে না, কারণ তারা এবার বলবে ইউএসকে পাত্তারি গোটাও, তোমার মানে এই সুরক্ষা আমাদের চাই না, তোমাদের সুরক্ষা আমরা দেখে নিয়েছি, আমরাই ক্ষতিগ্রস্ত হয়েছি, ফলে এবার তোমরা পাত্তারি গোটাও। খুব শিগগিরই আপনারা এই খবরটা দেখতে পাবেন, খুব শিগগিরই। এটা আমি আগাম বলে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে ভারত ইস্যু সবসময় একটি বড় জায়গা দখল করে রাখে, আমরা সবাই জানি। ভারতের রাজনীতিতেও বাংলাদেশ ইস্যু অনেক সময় অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তার নতুন একটি দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থিত হয়েছে শেখ হাসিনাকে কেন্দ্র করে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর কয়েকদিনের মধ্যে, এবং সেখানে এই মুহূর্তে শেখ হাসিনা ইস্যুটি অনেক বড় আকার ধারণ করেছে। তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক যে দল, সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন শেখ হাসিনাকে নিয়ে মোদী সরকারকে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে অনুপ্রবেশ তত্ত্ব, সেটিকে পাল্টা চ্যালেঞ্জ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার ইস্যুটি বেশ বড় আকারে দাগাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আমরা অনেকেই জানি, তিনি বেশ ক্যারিসমেটিক লিডার। পশ্চিমবঙ্গে বয়স খুবই কম, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ছেলে। তিনি প্রশ্ন তুলেছেন যে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা আসলে কোন পরিচয়ে আছেন? তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? 2024-এর 5 আগস্ট বাংলাদেশের অভ্যুত্থানকে কেন্দ্র করে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেন, তার আইনি অবস্থান নিয়ে তেমন কেউ এর মধ্যে প্রশ্ন করেনি, অন্তত ভারতের। কখনো কখনো বিজেপির বিরোধিতা থেকে কেন্দ্রীয় সরকারের এই নীরবতাকে কেউ কেউ, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন অনেকে, এটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে নিয়ে আসেন। এবং সেই জায়গা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি সবসময় অনুপ্রবেশ নিয়ে বড় কথা বলে, কিন্তু দিল্লিতে শেখ হাসিনা 1.5 বছর ধরে কি করছেন, ওনার স্ট্যাটাস কি, তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী, মোদী সরকার কেন তাকে দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে তিনি বলছেন যে শেখ হাসিনার স্ট্যাটাস কি, অমিত শাহ কি তার জবাব দিতে পারবেন? বিষয় হচ্ছে কি যে শেখ হাসিনা আসলে কোন স্ট্যাটাসে রয়েছেন, এটি অনেকের কাছেই প্রশ্ন। বাংলাদেশের মধ্য থেকেও অনেকের মধ্য থেকে এই ধরনের প্রশ্ন উঠেছে, বিশেষ করে জামাত, এনসিপির পক্ষ থেকে। এখন বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপির পক্ষ থেকেও
প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়া হয়েছে। এটি আমাদের সরকারের পক্ষ থেকে চাওয়াটাই স্বাভাবিক, কারণ তাদেরকেও রাজনীতি করতে হবে। কিন্তু ভারতের রাজনীতিবিদরা কেন, এটি তো আমরা সবাই জানি যে অনেক কিছুই আইনের অনেক ঊর্ধ্বে অনেক সময় থাকে। প্রত্যর্পণ চুক্তিতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারতের জন্য এখানে কূটনীতি বা পররাষ্ট্রনীতি অনেক বড় হয়ে দেখা দিয়েছে, এবং বিশ্ব রাজনীতিতেও অনেক সময় অনেক আইনের ঊর্ধ্বে কূটনীতি কিংবা পররাষ্ট্রনীতিটাই বড় হয়ে ওঠে। কোনো কোনো আইন সেখানে গৌণ হয়ে যায়। আর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে আমরা তো জানি যে ভারতের কেন্দ্রীয় যে বিজেপি সরকার, সেই সরকার সেখানকার সব দলের সঙ্গেই আলোচনায় বসেছে। আলোচনা করে তারা সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দানের বিষয়টি। সেখানে সেই বিষয়টি এখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় একটি ইস্যু হয়ে উঠেছে। নরেন্দ্র মোদীর বিজেপি সরকার যখন ভারতের নাগরিকত্ব সংশোধন আইনটি পাশ করলো, সেটি নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেল আমরা জানি। অবশ্যই বহুল বিতর্কিত এই নাগরিকত্ব সংশোধন আইন, সেই সংশোধনী আইনকে অস্ত্র করে এই অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী বা বিজেপি তারা তাদের স্বার্থে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে আসছেন। আবার এই নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে আমরা পশ্চিমবঙ্গের তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছি, তিনি যুদ্ধংদেহী মনোভাব পোষণ করেছেন সেখানকার কলকাতার বা পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে রক্ষার জায়গা থেকে। সেখানে তিনি আবার ওই কাজটি করেছেন, কিন্তু এখন আবার শেখ হাসিনা ইস্যুতে একেবারে মোটামুটি বিপরীত ধর্মীয় আচরণ করছেন। এই জন্য বলছিলাম যে বাংলাদেশের ইস্যুটিও যে বিভিন্ন ইস্যু যে ভারতের বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনী রাজনীতিতে বড় অস্ত্র হিসেবে কাজ করে, সেটির নতুন একটি দৃষ্টান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি নিয়ে এখন কথা বলছেন সেটি। 2024-এর যে আন্দোলন, আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সময়টিতেও আমরা জানি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সেই সময়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানান ধরনের মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে। এবং তখনই এই ধরনের কথা উঠেছিল যে পশ্চিমবঙ্গে কেন আওয়ামী লীগ বিরোধী এরকম একটি প্রচারণা শুরু হয়েছে, আওয়ামী লীগ বিরোধী নানান ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে, তার সংযুক্তি কোথায়? দেখুন, সংযুক্তি হচ্ছে এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি, অনেকেই তার সাহসের প্রশংসা করেন, অনেকেই তার রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় বাংলাদেশ পশ্চিমবঙ্গের যে সম্পর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে বাংলাদেশের জামাতের একটি কানেকশন রয়েছে। এবং পশ্চিমবঙ্গের আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে কট্টর মুসলিমপন্থী শিক্ষার্থীরা তারা সেখানে অনেকটা সাম্প্রদায়িক রাজনীতিকেই আঁকড়ে ধরে থাকে, এবং সেই জায়গা থেকে জামাতের কানেকশন এবং তাদেরকে এক ধরনের প্রশ্রয় দেওয়া। আবার ওই যে মুসলমান ভোট পেতে গেলে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের রাজনীতিকে প্রশ্রয় দিতে হয় বা প্রশ্রয় দিয়ে আসছেন, সে ধরনের অভিযোগ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে আমাদের তিস্তা চুক্তি হয়নি, এটি তো ভারতের কেন্দ্রীয় সরকারই বরাবর বলে আসছে, সেটি কংগ্রেস সরকার হোক, মনমোহন সিংয়ের কিংবা বিজেপি সরকার হোক। যদিও আমি ব্যক্তিগতভাবে এটিকে সমর্থন করি না, কেন্দ্রীয় সরকার অবশ্যই সেভাবে আস্থায় নিয়ে এই চুক্তিটি বাস্তবায়ন করতে পারত। আমার তো মনে হয় যে ভারতের কেন্দ্রীয় সরকারই চায় না যে এই তিস্তা চুক্তিটি হোক, আমাদের পানি বন্টন চুক্তিটি হোক। সবসময় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে বন্দুক রেখেই তারা এই চুক্তি থেকে দূরে থাকার চেষ্টা করছে। তবে বাস্তবতা এটিও যে মূল সমস্যাটি পশ্চিমবঙ্গ বা মমতা বন্দ্যোপাধ্যায়। এখন শেখ হাসিনাকে কেন্দ্র করে
সেখানে রাজনীতি হচ্ছে, নির্বাচনী বৈতরণী পার হওয়ার অন্যতম একটি এজেন্ডা হিসেবে নেওয়া হয়েছে। এই কারণেই কথাগুলো বললাম যে পশ্চিমবঙ্গ যেটি আমাদের একেবারে সীমান্ত লাগোয়া, সেই পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনটি কিন্তু বাংলাদেশের রাজনীতির অনেকাংশের সঙ্গে জড়িত। আমাদের অপেক্ষায় থাকতে হবে আর কয়েকদিন, দেখা যাক সেখানে কি হয়। নিশ্চয়ই বিজেপি চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে দখলে নেওয়ার জন্য, আবার বিজেপিও নিশ্চয়ই হিন্দুত্ব মৌলবাদী দল, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মৌলবাদী রাজনীতির সঙ্গে একটা সম্পর্ক রেখে চলে, অর্থাৎ রাজনীতির স্বার্থে মৌলবাদিত্বের ঊর্ধ্বে কেউ নয়। ভালো থাকুন সবাই।